অবধারিতভাবেই বাংলাদেশ ভার্সেস নেপালের ম্যাচ দিয়ে এই ম্যাচটা একটা বৃত্ত পূরণের ম্যাচ টি স্পোর্টসের জন্য। যদি ওইভাবেও আপনি দেখেন, টি স্পোর্টসের সূচনাটাই হয়েছিল এই ম্যাচ দেখিয়ে 2020 সালে, এবং আজ যখন বাংলাদেশ এবং নেপাল মুখোমুখি হবে 5 বছর পরে আরও একবার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের মাঠে, তখন একটা নতুন সূচনাও টি স্পোর্টস করছে তাদের ব্রডকাস্টিংয়ের দিক থেকে, যেখানে আমরা আশা করছি যে সমর্থকদের ভেতরে যে একটুখানি আক্ষেপ ছিল যে আর একটু ঝকঝকে ফুটেজ কেন আমরা দেখতে পাচ্ছি না, তার একটা সমাধান বোধ হয় হলেও এই ক্ষেত্রে হতে পারে। কিন্তু সেসব তো আসলে আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হচ্ছে এই ম্যাচ কেন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের জিততে হবে। নেপালের এগেইনস্টে বাংলাদেশের রেকর্ড মোটেই ভালো নয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। শেষ 5টা ম্যাচের রেকর্ড আপনি ঘাটাতে গেলে বাংলাদেশের একটা জয়ও খুঁজে পাওয়া যাবে না। একটা জয় তো নেই। আর হারগুলো দেখেন, 3-1 ব্যবধানে দুবার বাংলাদেশ হেরেছে নেপালের বিপক্ষে। গত সেপ্টেম্বরে যে দুটো ম্যাচ খেলতে গেল বাংলাদেশ আর নেপালের বিপক্ষে, সে ম্যাচে তো হামজা সৌমিত্র ছিলেন না। সেখানে তো 0-0 ড্র নিয়ে প্রথম ম্যাচটা ফিরতে হলো বাংলাদেশকে, আর পরের ম্যাচটা তো পরিত্যক্ত হলো। সেই সফর থেকে তো বাংলাদেশের প্রাপ্তি বলতে আসলে কিছুই ছিল না। আর এবার এসে আবারও সেই নেপাল পরীক্ষা বাংলাদেশের, একটা ভারত পরীক্ষার আগে একটা প্রিটেস্ট বলা যায়। অবশ্যই প্রিটেস্ট, এবং এই ম্যাচে দেখার কয়েকটা বিষয় আছে। দেখার বিষয় হচ্ছে যে হাভিয়ার কাবরেরা কোন 11টা চুজ করছেন। এটা দেখার কারণ এটাই যে ইন্ডিয়ার এগেইনস্টে নিশ্চয়ই তিনি গিয়ে এক্সপেরিমেন্ট করবেন না। যে কয়েকটা ব্যাপার দেখার আছে সেগুলো হয়তো এই ম্যাচেই তিনি দেখে নেবেন। আমরা এক্সপেক্ট করতে পারি কি যে জায়ানকে লেফট ব্যাকের পজিশনে স্টার্ট করানো হবে, যেহেতু তিনি আগের ম্যাচটায় হংকং চায়নার বিপক্ষে স্টার্ট করেছিলেন। যদিও বাংলাদেশের স্টার্টিং ফরমেশন সেই ম্যাচে একটু আলাদা ছিল। আমরা কি কাজেম শাহকে হাভিয়ার কাবরেরা স্টার্টিং 11-এ এক্সপেক্ট করতে পারি কিনা? আমরা সেখানে সমিত সোমকে হয়তো দেখতে পাবো না শুরু থেকে, যেহেতু তিনি একটা দীর্ঘ ভ্রমণ করে এসছেন। এই ম্যাচে তাকে পরের দিকে নামানো হতে পারে। কিউবা মিচেল কখন নামবেন, আদৌ নামবেন কিনা, এই প্রশ্নটা রয়েছে। এবং প্রশ্নটা রয়েছে যে হামজা চৌধুরী আসলে কোথায় শুরু করছেন। হামজা চৌধুরীকে আমরা হোল্ডিং মিডফিল্ডের পজিশনে দেখবো, নাকি হামজা চৌধুরীকে আমরা আরো সামনের দিকে দেখবো, যেখানে তিনি থাকলে হয়তো বাংলাদেশের গোল করার সম্ভাব্যতা আরো বেশি বেড়ে যাবে? একটু মনে হচ্ছে হামজাকে সেন্ট্রাল ডিফেন্ডিং মিড থেকে একটু সামনের দিকে খেলানোর একটা পরিকল্পনা হাভিয়ার কাবরেরা নিয়েছেন এই ম্যাচটাতে স্পেশালি। আর লেফট ব্যাকে জায়ান আহমেদ স্টার্ট করবেন, সেটা মোটামুটি অবধারিত। কিউবা মিচেলকে শুরুতে দেখা যাবে না, এটা হয়তো হাভিয়ার কাবরেরার নেচার সম্পর্কে যারা জানেন, আমরা সবাই জানি যে তিনি কিউবা মিচেলকে স্টার্ট দেবেন না এই ম্যাচটাতে। হয়তো শেষ দিকে নামালেও নামাতে পারেন। কিউবা মিচেল প্রথমে তার স্কোয়াডে ছিলেন না, পরে তাকে স্কোয়াডে ইনক্লুড করা হয়েছে। এবং তারপর দেখার বিষয় যে কিউবা মিচেল, হামজা চৌধুরী, সৌমিত সোমরা একসঙ্গে কতটুকু মানিয়ে নিতে পেরেছেন। কিউবা মিচেল এখনও তার ক্লাব বসুন্ধরা কিংসের হয়েই নিয়মিত খেলতে পারছেন, এমনটা বলার সুযোগ নাই। ন্যাশনাল টিমে তার যে দক্ষতা, সেটা নিয়ে কোনো প্রশ্ন তো আসলে কখনো ছিলই না। দেখার বিষয় যে এই সিস্টেমটার সঙ্গে তিনি আসলে নিজেকে মানিয়ে নিতে পারছেন কিনা। তবে একটা ব্যাপার ভালো যে কিউবা মিচেল হয়তো এই ম্যাচে যদি তিনি সাইড বেঞ্চেও স্টার্ট করেন, আমরা হয়তো তাকে একটা সময় দেখার সুযোগ পাবো যে ঠিক আছে 10-20 মিনিটস অ্যাটলিস্ট, যদি সেরকমও হয় যে আমি ধরে নিলাম যে কাবরেরা হয়তো তাকে শেষ দিকে কিছু সময় নামাবেন, 20-25 মিনিট বা ধরলাম আধ ঘন্টা, সেটাও তো আসলে তার ইন্টারন্যাশনাল ম্যাচের এক্সপেরিয়েন্স গ্যাদার করতে তাকে সাহায্য করবে। অবশ্যই সাহায্য করবে। আর মোরসালিন তো ইনজুর্ড, নাম্বার 10 পজিশন, ওইখানে তো একটা ভ্যাকিউমও আছে। তো কিউবা মিচেলকে না নামানোর আসলে তেমন কোনো রিজন নাই, যদি বাংলাদেশ খুব বেশি হাফ টাইমে 3-0, 2-0 গোলের লিড না নিয়ে ফেলে। তো ওই ক্ষেত্রে কিউবা মিচেলকে তো তখনও নামানো যায়। যদি 2-0 গোলের লিড বাংলাদেশে থাকেও হাফ টাইমে, তো কিউবা মিচেলকে নামিয়ে লিডটা আরও বাড়িয়ে নিল বাংলাদেশ। কিন্তু তেমন সিনারিও তো আসলে এক্সপেক্ট করা কি মানে খুব বেশি যৌক্তিক হবে কিনা। আমি যেটা আরও এর সঙ্গে কিছু যোগ করতে চাই সেটা হচ্ছে এই ম্যাচে আমি যা দেখতে চাই সেটা হচ্ছে একজন প্রপার নাম্বার 9 নিয়ে হাভিয়ার কাবরেরা স্টার্ট করছেন কি না। ইন্ডিয়ার এগেইনস্টে আপনি যদি জিততে চান, আপনার তাহলে একটা নাম্বার 9 লাগবে, এবং সেই নাম্বার 9 যদি আপনি রেখে এরপরে আপনার দল আপনি সাজান বা প্রবাবল 11টা আপনি সাজান, তাহলে হয়তো নেপালের মতো দলের এগেইনস্টে আপনার জয়ের সম্ভাব্যতা একটু বাড়বে। নেপালের এই ফুটবলাররা সবাই কম বেশি বাংলাদেশ সম্পর্কে খুব ভালো মতো অবগত আছেন। এখানকার 8 জন ফুটবলার বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেন, একে অন্যকে খুব ভালো চেনেন। কেউ কেউ ক্লাবে যেখানে খেলেন তাদের ক্যাপ্টেন জামাল ভুইয়া, কেউ কেউ তার নিজের ক্লাবেও ক্যাপ্টেন্সি করেন। সবকিছু মিলিয়ে নেপাল আসলে বাংলাদেশ সম্পর্কে এত ভালো জানে যে নেপালও
এই ম্যাচে বাংলাদেশকে ছাড় দিয়ে যে কথা বলবে না এটা একেবারে স্পষ্ট, এবং এটা একটু মনে করিয়ে দেওয়া দরকার যে নেপাল এমন একটা সময়ে বাংলাদেশে এসছে, সেই সময়টায় তাদের ফুটবলে একটা ঝামেলা চলছে এবং ফুটবল নিয়ে তারা খুব একটা খুশি নয়। তাদের দেশে মাস দুয়েক আগে ওই রকম একটা অভ্যুত্থান ঘটে গেছে, তারপরে তারা আসলে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চায়। বাংলাদেশকে হারাতে পারলে এটা তাদের জন্য একটা বিরাট ব্যাপার, এবং নেপালের লোকজন আসলে এটা দেখার জন্য মুখিয়ে আছেন তাদের দেশের এগেইনস্টে বা তাদের জাতীয় দলের এগেইনস্টে হামজা চৌধুরী FA কাপ উইনার তিনি খেলবেন। এটা তাদের জন্য একটা সেলিব্রেট করার মতো ব্যাপার, সেলিব্রেট করার মতোই ব্যাপার। আর যেটা কিরণ কুমার লিম্বু গতকাল প্রেস কনফারেন্সে জানিয়ে দিচ্ছিলেন যে পুরো নেপালবাসী আসলে এই ম্যাচটার দিকে তাকিয়ে আছে। পুরো নেপাল হামজাকে ফলো করে, পুরো নেপাল এখন বাংলাদেশের ফুটবল ফলো করে। আর এই ম্যাচটা নিয়ে নেপালে যেমন আগ্রহ আছে, তেমন পুরো নেপালের ফুটবল দলেরও একটা আগ্রহ আছে। আর সে নিয়ে যে প্রেস কনফারেন্সে তিনি যা জানিয়েছিলেন সেই কোটটা একটু আমরা শুনেই নেই একবার। Also, really want him to see Nepal in that match, but unfortunately he was not able to be there. And now he's here, and we are in Dhaka. And of course, and all my team is excited to play with him. And of course, all Nepalese are following that news and all about. নেপালকে নিয়ে যারা একটু ভয় পাচ্ছেন তাদেরকে বাংলাদেশি সমর্থক তারা যদি হয়ে থাকেন তাদেরকে একটু আশার বাণীও আমরা শোনাতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশের শেষ 5টা জয়ের দিকে আপনি যখন দেখবেন তখন দেখবেন সবগুলোই সাউথ এশিয়ান টিমের এগেইনস্টে। সেটা বাংলাদেশের জন্য এটা তো পরিষ্কার যে সাউথ এশিয়ান টিমের সঙ্গে বাংলাদেশ বরাবরই লড়াই করে, এবং সেখান থেকে বাংলাদেশের উন্নতি হয়েছে যে বাংলাদেশ যে কোনো টিমের সঙ্গে এখন মোটামুটি এশিয়ান অঞ্চলে একটা ভালো লড়াই জমাতে পারে। বাংলাদেশ কাছে জিতবে। আমার প্রেডিকশন বাংলাদেশ টাইট হবে 1-0। 1-0 আমরা মানে ম্যাচের আগের দিন আমরা দেখেছিলাম যে হামজা চৌধুরী ফ্রি কিক প্র্যাকটিস করছেন। আমার ধারণা আজকের ম্যাচে যদি বাংলাদেশ ওরকম একটা জায়গা থেকে বক্সের ঠিক বাইরে থেকে 25-30 গজ থেকে যদি একটা ফ্রি কিক পায়, হামজা চৌধুরী সেখানে টার্গেট করবেন গোল করার জন্য, কিন্তু তার প্রতিপক্ষ হবেন কিরণ কুমার চেমজং, যিনি সাউথ এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার্সদের ভেতরে থাকেন এবং সম্ভবত এই মুহূর্তে সাউথ এশিয়ার সবচেয়ে নাম করা গোলকিপার। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেন, বাংলাদেশ পুলিশ এফসির হয়ে। তিনি এর পাশাপাশি খেলেছেন ISL-এ, তিনি খেলেছেন মালদ্বীপের লিগে, নেপালের লিগে তিনি খেলেছেন। নাম করা একজন গোলকিপার, তাকে বিট করা সহজ নয়। যেটা বাংলাদেশকে আজ দেখাতে পারতে হবে, শুধুমাত্র গোলের সুযোগ তৈরি করেই তারা আসলে তৃপ্তির ঢেকুর তুলতে পারবে না। ফিনিশিং টাচটা বাংলাদেশকে খুঁজে বের করতে হবে। একবার যদি আপনি নেপালের ডিফেন্সটা টপকে যেতেও পারেন, তারপরে আপনার সামনে থাকবে একজন প্রাচীর যার নাম কিরণ কুমার চেমজং। আরও একটা অল্টারনেটিভ কিন্তু আছে, লেফট ব্যাকে যে জায়ান আছে, কালকে প্র্যাকটিসে জায়ানকে অনেকগুলো ক্রস করার সিনারিও আমরা দেখছিলাম। আসলে মানে ওই দিকটাও কিন্তু বাংলাদেশের ফুটবল দল ইউজ করবে। লেফট সাইড থেকে ভালো ভালো ক্রস আসবে, জায়ান আহমেদের আর যেই প্রাওয়েস আছে, যে স্কিল আছে, সেটা আমরা অলরেডি দেখেই ফেলছি। তো ওই ক্রসগুলো আসবে, কিন্তু ওই হেডারগুলো সেন্টার বক্সে একেবারে গিয়ে কে মিট করবে আসলে সেটা একটা ভাবনার বিষয় হয়তো। হাভিয়ার কাবরেরা বাংলাদেশ জাতীয় দলের কোচ, তিনি এই মুহূর্তে খানিকটা চাপে, এবং সেই চাপটা মুক্ত হতে হলে নেপালকে তার হারাতে হবে, একই সঙ্গে ভারতের সঙ্গে জয়টা তার প্রয়োজন। হাভিয়ার কাবরেরা জানেন তার কর্তব্যটা কি। I think you have a lot of things to get from the win against India, even if the possibilities to qualify for the Asian Cup are not there anymore. I think it's still the most important match for us, and we know that if there is something that can reduce the disappointment of the supporters about not having more chances to qualify for the Asian Cup is to get a win against India in an official match. Marshall discomfort on Mursalin, but we will make the final decision tomorrow. মোরসালিন খেলতে পারবেন না এই ম্যাচে, এটা আমরা মোটামুটি নিশ্চিত, যদিও কোচ আসলে একটু ঝুলিয়ে রেখেছিলেন সেখানে। কিন্তু যেটা হাভিয়ার কাবরেরা এখন বুঝতে পারছেন যে তিনি যেমন চাপে আছেন, তার দলও চাপে আছে, কারণ একটা ফলের প্রত্যাশা গোটা দেশ জুড়ে তাদের ওপরে চেপে বসেছে। বছরখানেক আগে ঘটনাটা এরকম ছিল না যে আপনাকে একটা ম্যাচ জিততেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা বাংলাদেশের ফুটবল ঘিরে সমর্থকদের ভেতরে কম ছিল, মানে সংখ্যাটায় অনেক বেশি কম ছিল। এখন এই চাপটা নিয়ে বাংলাদেশ দল কি করে সেটা ক্যারি করতে পারে এবং তার সঙ্গে মানানসই রেজাল্ট এনে দিতে পারে, সেটা একটা দেখার বিষয়। সেটার জন্য নেপাল ভালো অপোনেন্ট এক হিসেবে। নেপাল ভালো অপোনেন্ট, প্লাস
আসলে তো হাভিয়ার কাবরেরা মূল টার্গেটটা করেছেন ইন্ডিয়া ম্যাচকে। ইন্ডিয়া ম্যাচে যদি একটা জয় বাংলাদেশ পায়, এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে বাংলাদেশ প্রথম জয় পাবে, যেটা গতকাল জামাল ভুঁইয়া বলছিলেন যে বাংলাদেশ এই দলের এখন সব কিছু আছে, শুধু উইনিং মেন্টালিটিটা মিসিং। আর গত যে হংকং ম্যাচে ঘরের মাঠে যে আমরা লাস্ট মিনিটে গোল খেলাম, সেটা নিয়েও কিন্তু তার একটা আফসোস আছে। তিনি যখন প্লেয়ারদের সঙ্গে কথা বলেছেন, তখন প্লেয়াররা বলছেন আমরা তো ভাবছিলাম যে ম্যাচটা শেষ হয়ে গেছে, ওই ভেবেই আমরা গা ছেড়ে দিয়েছিলাম, আর শেষ মিনিটে গোল খেয়ে আমরা হারলাম। তো উইনিং মেন্টালিটিটা হয়তো নেপালের সঙ্গে নিয়েই একটা ভালো স্টার্ট বাংলাদেশ করতে পারে। তারপরে ভারত ম্যাচ তো অবশ্যই ডার্বি ম্যাচ, একটা আলাদা আগ্রহ থাকে, সমর্থকদের আগ্রহ থাকে। আর হাভিয়ার কাবরেরা যে জিনিসটা বলছেন যে ফ্যানদের যে ডিসঅ্যাপয়েন্টমেন্টস, এটা তো একদিনে তৈরি হয় না, এটা তো ধীরে 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 একটা পাইল হয়েছে, একটা জমাট বেঁধেছে। বাংলাদেশ এই দলটায় যখন এই ঘটনাবহুল একটা বছর 2025 সাল, যখন হামজা আসলেন, এই বছরের ঠিক আগে থেকে একটু আগেই সিদ্ধান্ত নিলেন যে বাংলাদেশের জাতীয় দলের হয়ে তিনি খেলবেন। তারপর মার্চে তিনি অভিষেক হলো শিলংয়ে ভারতের এগেনস্টে, তারপরে সিঙ্গাপুর, তারপরে হংকং আসলো। এতগুলো ম্যাচ, প্রতিটা ম্যাচের আগেই ইকুয়েশন যখনই কঠিন হয়েছে, ভারতের সঙ্গে ড্রয়ের পরে সিঙ্গাপুরের বিপক্ষে হার, ইকুয়েশন কঠিন হয়ে গিয়েছিল। কিন্তু বাংলাদেশের সমর্থকরা কিন্তু প্রতি ম্যাচেই আশা বেঁধেছে যে বাংলাদেশ এশিয়ান কাপ কোয়ালিফাইংয়ে এখনও চান্স রাখে। ওই সুযোগটা তো আস্তে 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 গিয়ে একেবারে শেষই হয়ে গেল। তো ফ্যান্সদের ডিসঅ্যাপয়েন্টমেন্টের বিষয়টাও তিনি জানেন, আর পুরো ফুটবলার যারা আছেন সবাই জানেন, ক্যাপ্টেন জামাল ভুঁইয়াও তিনি জানেন। তো এই ঘটনাবহুল এই বছরের যদি একটা ভালো শেষ দেয়া যায়, একটা ইতি টানা যায়, তাহলে তো অবশ্যই ফ্যানরা আবারও সেই আগ্রহটা ফুটবলে রাখবেন সামনের বছরে। সমর্থকদের আগ্রহ আছে, সমর্থকদের আগ্রহ থাকবেও, কিন্তু যেটা আসলে এই কথার সারাংশ করে ভালো লাগছে সেটা হচ্ছে জামাল ভুঁইয়া অ্যাজ আ লিডার তিনি আরও একবার প্রমাণ করেছেন ওই প্রেস কনফারেন্সে যে তিনি কেন লিডার। তিনি বলছেন যে দায়টা আমাদের, কখনো কখনো কোনো দায় যে প্লেয়ারদেরও নিতে হয়। বাংলাদেশের এই শেষ দুটো তিনটে ম্যাচে ইন্ডিভিজুয়াল এরর বাংলাদেশকে প্রচণ্ড পরিমাণে ভুগিয়েছে। আলটিমেটলি ম্যাচটা বাংলাদেশের সেই কারণে হাত থেকে ফসকে গেছে। এই দায়টা যে জামাল ভুঁইয়ারা নিচ্ছেন, এটা আসলে একটা পজিটিভ দিক, যে শুধুমাত্র এক কেন্দ্রিক দায় না চাপিয়ে সবাই মিলে সেটা ভাগ করে নিচ্ছে। সেটা বলছে বাংলাদেশ এই মুহূর্তে যে অবস্থায় আছে তার ভেতরেও তারা চেষ্টা করছে দলের ভেতরে কম্পিটিটিভ নেচারটা বজায় রাখতে। জামাল ভুঁইয়া কি বলছেন ম্যাচের আগে, সেটা একটু শুনে আসতে চাই। ছোট একটা ভিডিও চাইছে, তো অন্য ম্যাচে তো দেখা যায় না, সেটা ভুটান ম্যাচে দেখা যায়নি প্রবাবলি কারণ সোল্ড আউট ছিল না। এই ম্যাচে তো সোল্ড হচ্ছে না, বাট অন্য ম্যাচ তো সোল্ড আউট ছিল, মেবি দ্যাটস ওয়াই দে। হ্যাঁ, ওকে। না শেখ রানা। আই লাভ দ্যাট পার্ট, মানে যেখানে জামাল এত বেশি র্যাশনাল। তাকে প্রশ্ন করা হয়েছে যে এই ম্যাচে আমরা তো আমি জানি না এখনো স্টেডিয়াম ভরবে কিনা, আমি জানি না, এমনিতেই ওই ম্যাচ ঘিরে প্রত্যাশা একটু কম, অনেকে আবার অনেক কিছু আঁচ করছে, অনেক টিকিট সোল্ড হয়েছে, অনেক টিকিট বিক্রি হয়েছে। আবার ধরেন কেউ হয়তো এই মুহূর্তে একটু শঙ্কায় আছেন যে যাবেন কি যাবেন না, অনেক পরিস্থিতির কারণে হয়তো। তো সেইখান থেকে যখন জামাল ভুঁইয়াকে জিজ্ঞাসা করা হলো যে ক্যাপ্টেন, আপনাদের কখনো দেখা যায় না যে প্লেয়াররা বলেন যে আপনারা ম্যাচের টিকিট কিনতে পারেন বা টিকিট কেনেন, কিন্তু সৌমিত চৌধুরী তারা এসে বলছেন যে নেপাল ম্যাচের টিকিট এখনো আছে, আপনারা কিনতে পারেন, তো এটার কারণটা কি? এই যে একটু নেগেটিভ একটা টাচ দেওয়ার একটা সুযোগ বা চেষ্টা ওখানে বোধহয় ছিল। তখন জামাল ভুঁইয়া বলছেন যে তো যে ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে সেটার জন্য আলাদা করে ভিডিও কেন বানাতে যাবো আমি? যে ম্যাচের টিকিট বিক্রি হয় নাই সেটার জন্য না ভিডিও করে তাকে বলতে হবে যে ভাই আপনি কেনেন। 6 মিনিটের মধ্যে যদি আপনার একটা ম্যাচের টিকিট শেষ হয়ে যায় 19-20 হাজার আসন সংখ্যার স্টেডিয়ামে, তো তারপরে তো আপনাকে এসে বলতে হবে না আলাদা করে যে ভাই টিকিট কিনেন, তো টিকিট দিব কোত্থেকে? সেইটা আমি আপনাকে কিভাবে সেই আবেদনটা জানাবো যে ভাই আপনি টিকিট কিনেন, কিন্তু টিকিট যেটা বিক্রি হয় নাই সেটাই তো আমি চাইতে পারি। এবং এটা এমন কিছু নয় যে সেটা পুরো বিশ্বে ঘটে না, এটা প্রায় সময় ঘটে যে একটা ফ্রেন্ডলি ম্যাচে অনেক সময় দর্শকদের চাহিদা একটু কম থাকে, কারণ একটা ফ্রেন্ডলি ম্যাচ তো দিন শেষে কম্পারেটিভ ম্যাচ নয়, তার ভেতর একটা তারতম্য থাকে। এটা মনে হয় আহামরি কোনো ঘটনা নয়। আর হয়তো ভক্তরা তো জানতেনও না যে হামজা আসবেন, যে খেলবেন, সমিত খেলবেন ফর শিওর। হামজা যখনই আসলেন, তারপর সমিত আসলেন, এরপরে কিন্তু গতকাল
রাতে অনেকগুলো টিকিট সোল্ড হয়েছে, মানে মানুষজনের আবার সেই হয়েছে না হামজা খেলবেন, চমিত খেলবেন। এই দলে আসলে পুরনো যে দল আমরা দেখি বাংলাদেশ দলের, সেই দল না, আমরা যে এই নতুন বছরে যে নতুন দল পেয়েছিলাম সেই দল খেলবে আসলে। মানে একটা জিনিস দেখে হামজা চৌধুরীকে আপনি মাঠে দেখতে পাবেন, তার খেলাটা দেখাই তো আমার কাছে মনে হয় যে এটা একটা মানে আমাদের জন্য একটা পাওয়া বাংলাদেশিদের জন্য, যে এইরকম ফুটবল আমরা তো দেখার সুযোগ পাই না, তাই না সচরাচর। যদিও এইখানে একটা ব্যাপার আড়ালে আছে, সেটা হচ্ছে কেউ কেউ কোচের ওপরে একটু বিরক্ত, যে কারণে সমর্থকদের একটা অংশ বলেছেন যে তারা মাঠে যেতে চান না। সেই প্রতিবাদ জানানোর সব রকম অধিকার তাদের আছে, সেটা তারা করতেই পারেন। আবার সেখান থেকে তাদের মনটা জয় করার সুযোগও হাভিয়ার কাবরেরার সামনে শেষ হয়ে যায় নাই। সেখানে যদি তারা এই দুটো ম্যাচে বাংলাদেশ যে ধরনের ফুটবল দেখতে চায় সেই ধরনের ফুটবল তারা খেলতে পারেন এবং জয় আনতে পারেন, তাহলে বোধহয় সেই জায়গায় একটা মীমাংসা আমরা পেয়ে যেতে পারি। এই ম্যাচের প্রেডিকশন কি? আমার তো বললাম 1-0 বা 2-0, খুব টাইট ম্যাচ হবে। বাংলাদেশ খুব ম্যাক্সিমাম বাংলাদেশ 2টা গোল দিবে। আমার কাছে মনে হয় না বাংলাদেশ যদি জেতে 2-0, আমি এক্সপেক্ট করছি বাংলাদেশ হয়তো জিততে পারবে। দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায় এই ম্যাচের ফল। দর্শক, আপনার কাছে জানতে চাই এই ম্যাচের আপনার প্রেডিকশনটা কি? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.